দু গেটে তালা মেরে থেছে, আমরাকে বলছে যে কেটে তুমি বাইরে যাও, আত্মসমর্পণ করো। এটা অভিনয়, সব নাটক। আমি ওখানে 5টা-7টা পুলিশের সামনে বলেছি। বার হয়ে গেছে তো ঘুরে আবু একার, আর যেগুলো নাচ লেগেছিল তো পচা নাচ। কাউকে কিছু বলতে দিত, সাংবাদিক তো এখানে ভিড়তেই দেয়নি। জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ঈগল হান্ট নিয়ে অনুসন্ধানের খণ্ডচিত্র এটি। কিভাবে নাটক সাজিয়ে নিরীহ ও পূর্বেই গুম করা ব্যক্তিদের জঙ্গি মামলায় ফাঁসানো হয় তার আদ্যোপান্ত উঠে আসে স্যাটেলাইটের জঙ্গি নাটক অনুসন্ধানে। প্রতিবেদনটি প্রচারের পর সিটিটিসি, ডিবি, পুলিশ ছাড়াও র্যাবের বিরুদ্ধে উঠে ভয়ঙ্কর সব অভিযোগ। টোটালি কিছু জানি না, সাজানো নাটক ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। তো কোন থেকে ধরে নিচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। জঙ্গি তকমা দিয়ে কত নিরীহ মানুষকে হয়রানি করা হয়েছে তার বিস্তারিত নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। সাজানো নাটক না হলে তো আমাকে, আমি পড়িতে পারলে আমরা কহিতে পারতাম যে এই বইটা আমার কাছে ছিল কিংবা ছিল না। তো আমি তো কিছুই জানি না লেখাপড়া সম্বন্ধে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শিবনগর গ্রামের কৃষক ইসলাম হোসেন, বয়স আনুমানিক ৭০ বছর। অপারেশন ঈগল হান্ট মামলার প্রায় ২ মাস পর সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় চার্জশিটভুক্ত আসামি করা হয় তাকে, যদিও ইসলাম মামলার এজাহারের আসামি ছিলেন না। এরপর থেকে বৃদ্ধ ইসলামের জীবনে ছন্দপতন। ওই মামলার মাস কয়েক পর ঘটে আরেক ঘটনা। মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাকে উঠিয়ে নিয়ে যায় হেলমেট পরা 2 মোটরসাইকেল আরোহী। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে রাখা হয় অজ্ঞাত স্থানে। হুন্ডাতে উঠেলে গেল, তা মনে করলাম থানাতে যাবে, থানাতে নেই যে চলে গেল একবারে রানীহাটি সরকার মোড়। ওখানে যে মাইক্রোতে আমাকে মাইক্রো এসে ভিড়া গেল, অন্ধকার, চোখ মুখ ঢেকে দিলে গাড়িতে নিয়ে চলে গেল। 2 মাস, পৌনে 3 মাস মতন এরকম আমাকে রেখেছে। তা আমি দিন তারিখ আমি গুনতে পারিনি, বা কোন জায়গাতে রেখেছে সেটা আমি বলতে পারিনি বা পারবো না। কে বা কারা তাকে গুম করল কিংবা কি অপরাধ কিছুই জানতে পারেননি কৃষক ইসলাম। এক পর্যায়ে 2017 সালের 29 অক্টোবর মধ্যরাতে গ্রেপ্তার দেখায় র্যাব 5-এর একটি দল। সেই মামলায় ইসলাম ছাড়াও জেনারেল ইসলাম, রসুল বক্স নামে 2 জনকেও আসামি করা হয়। উদ্ধার দেখানো হয় বিদেশি পিস্তল, গান পাউডার ও জিহাদি বই। ঘটনাস্থল দেখানো হয় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাবলাবোনা ক্যাঞ্জালপাড়া এলাকায়। এরই মধ্যে 2-3 জনাতে মনে করে আমাকে চ্যান্ডেলে যে মাইক্রোতে ভরে দিলে, আর ওদিক থেকে আওয়াজ পাচ্ছি যে লোকজন আস, ওরাকে এসে কইছে এই পালিয়ে গেলো। ওরা 2 জনাকে, ওরা কথা আগে থেকে তো হ্যান্ডকাপ দেওয়াই আছে, আমাকে হ্যান্ডকাপ দেওয়া আছে, কিন্তু তাকে গাড়িতে তুলে নিয়েছে। কিন্তু ওখানে এসে ওই লোকগুলাকে দেখার যে এই দেখো এরা মিটিং করছিল এখানে, জিহাদি বই পাইনু, এই পাইনু সেই পাইনু, মেলা রকম এরা কইছে। নাটক সাজিয়া জিহাদি বই, পিস্তুল, মানে কি কিনে দিয়া মানে কেস লাগাইলে। বয়োবৃদ্ধ ইসলাম হোসেনের বিরুদ্ধে করা মামলায় র্যাব ও পুলিশ সহ সাক্ষী করা হয় 20 জনকে। এর মধ্যে নিরপেক্ষ সাক্ষী 5 জন। যে ভাঞ্জা নির্যাতন চালালছে রিমন্ডের ঘরে, তাতে 3-4 দিন ভর কোনো চালা করতে পারিনি, হাত পা লড়াইতে পারিনি কোনো রকমে। 2টা জনে কোনো রকমে 2টা দানা খেয়েছি, এত কটা খেয়ে আমার দিন পাত হয়েছে। ওগুলো কথা আর কহবো কি, আর কহে কি করব। ইসলাম হোসেনের বিরুদ্ধে করা মামলার 2 নম্বর সাক্ষী আক্তারুল ইসলাম। সেদিন তাকে ঘুম থেকে ডেকে আনা হলেও সাক্ষী হওয়ার বিষয়ে কিছুই জানেন না। আমি তো সাক্ষী হতে চাইনি, যে এখানে সাক্ষী হওয়ার লেগে আমার কাছে এসে সেটাও তো জানছি না। আসেন এদিকে, আসেন চাচা এদিকে আসেন, লিয়ে যায় দেখাইছে যে এখানে আমরা লোক 2টা ধরেছি, আর আরও লোক ছিল তারা পালিয়ে গেছে। জঙ্গি কি না সেটা আমি তো জানি না, কোন থেকে ধরে নিচ্ছে সেটা আল্লাহ ভালো জানে, সেটা তো আমি বলতে পারবো না। আমি তো দেখিনি, এখানে ধরছে তাও তো দেখিনি, এই হাত বাঁধা অবস্থায় দেখছি। আক্তারুল ইসলামকে সাথে নিয়েই 3 নম্বর সাক্ষী তরিকুল ইসলামের বাড়িতে টিম সার্চলাইট। বাড়িতে না পাওয়ায় কথা হয় মুঠোফোনে। শুয়েছিলাম রাত্রে, প্রায় ভোর রাত্রের দিকে আমরা যে উঠিয়ে নিয়ে যে
নিয়ে গেছে, তাই আমরা যা দেখাইছে তাই দেখেছি। নাই আমাদের ঘুমের অবস্থা থেকে ডাইকে নিয়ে যায়, তারপরে যা দেখাইছে এটাই। তাছাড়া আর আগেও কিছু জানি না, পরেও কিছু জানি না। সাক্ষীদের বক্তব্যে স্পষ্ট, জঙ্গি মামলাটি ছিল সাজানো। মামলার বাদী ছিলেন র্যাব ৫-এর তৎকালীন উপপরিদর্শক মুস্তাকিন হোসেন। তদন্ত কর্মকর্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন পরিদর্শক ইদ্রিস আলী। বর্তমানে তিনি ঢাকায় এসবিতে কর্মরত, যদিও তদন্ত নিয়ে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। মামলা যদি সাজানো থাকে তাহলে এই বিষয়টা তো মামলার বাদী প্রুফ করবে, কারণ ধরছে তো বাদী, আমরা তো ধরিনি। তাহলে যদি সাজানো হয়ে থাকে আপনি তাহলে তদন্ত করলেন কিভাবে? না না না, আমি যতটুকু তদন্ত করছি, আমার তদন্ত যেটা আসছে আমি তো সেটাই দিছি। কথিত জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ইগল হান্ট চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে এখনও আতঙ্কের নাম। বেশি আতঙ্কের ছিল গ্রামের সেই সব নিরীহ মানুষের কাছে, যারা রাষ্ট্রীয় রোষানলে পড়ে বিভিন্ন সময় জঙ্গি মামলার আসামি হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনা প্রমাণ করতে খেটে খাওয়া এসব মানুষের বিরুদ্ধে একের পর এক রাষ্ট্রবিরোধী মামলা করেন। জামিনে বের হওয়ার পর অনেককেই জেলগেট থেকে আটক করে পুনরায় জড়ানো হতো নতুন মামলায়, যদিও তাদের বিরুদ্ধে আগে কখনো মামলা তো দূরের থাক, জিডি কিংবা অভিযোগও ছিল না। ফিরছি একটা বিরতির পর। অনুসন্ধান বলছে 2017 সালে অপারেশন ইগল হান্ট অভিযানের পর থেকে 2021 সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা বাহিনী একাধিক কথিত জঙ্গি অভিযান চালায়। কথিত এসব অভিযানে কত শত মানুষের জীবন বিপন্ন হয়েছে তার হিসাব নেই। দুর্বিষহ সেসব মানুষের একজন মনিরুল ইসলাম সুকান, বাড়ি শিবগঞ্জের নারায়ণপুর গ্রামে। নুনান্তে পান্তা ফুরনো মনিরুল ইসলাম অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালান, অথচ মনিরুল ইসলামের কাঁধেও জঙ্গিবাদের খড়গ। ঘরে লেগে যেয়ে তখন আমাকে শুতিয়ে দিলে লাভ দিয়ে 10 মিনিট আধ ঘন্টা পরে তখন প্রচার করছে যার কাছে যে দিবে পাবে। বই ছিল না, বই ওরাই বিছানার তলে ভইরা তখন জেনে মানুষকে দেখিয়েছে যে বই গেলা বের করেন। সাজানো মামলায় সাজানো অভিযোগপত্র, অর্থাৎ মামলা আর তদন্ত একই সূত্রে গাঁথা। হাত পা বাঁধা থাকায় তদন্ত কর্মকর্তাও ছিলেন অসহায়। রাষ্ট্রীয় ছকের বাইরে তদন্ত করতে পারেননি বলে নিরীহ মানুষের ভাগ্যে এখনো ঝুলছে জঙ্গি মামলার বোঝা। জামাতে পার্টি করতো, জানি এখনো করে। আমরা শুনেছিল যে এখানকার এক ছেলে ওকে দুশ্মনী করে ভরালছে। জিনিসটা সাজাই ছিল আর কি কহে লিয়ে নেওয়ার এক ঘরে ভরিয়ে দিলে দিয়ে তুমি ওই জায়গাটা উল্টাইতে কহিলে। নিজের নামটাও লিখতে জানে না সে, আর সে কিভাবে তাহলে ধরেন যে বাংলার বই লিয়ে বেড়াবে বা পড়বে, এটা তো একটা চক্রান্ত। প্রশ্ন হলো, পড়াশোনা না জানা মনিরুলের কাছ থেকে জিহাদি বই উদ্ধার দেখানোর বিষয়টি কতটা গ্রহণযোগ্য, যার উত্তর মিলেছে স্থানীয় প্রতিবেশীদের বক্তব্যেও। বইটা নতুন এখনকারই আর এখনকারই বাহির করা, আমাকে বাহির করাইলা হাত দিয়ে। ধরতে আসে 17-18টা গাড়ি এসছে ধরতে, এই গ্রামটা গোটাটাকে আতঙ্ক করে দিল। এই মানুষটা এত ভালো আপনারা বিশ্বাস যাবেন না, ওর স্ত্রীর পায়জামাটাই দেখেন, এটা মিথ্যাকে গেছে, দেখেন কিছু নাই দরদ, এটা আসল গরিব। ওর একটা বাচ্চা হয়েছে ছোট্ট ছেলে, চেরাটা জ্বলে না। সাজানো মামলা দিয়ে কিভাবে ফাঁসানো হয়েছে তার আরেক উদাহরণ ভুক্তভোগী নজরুল ইসলাম ওরফে নজুম। নজরুল স্থানীয় বাজারে সাইকেল মেকারের কাজ করেন। 2018 সালের 28 জুলাই দোকান থেকে ফেরার পথে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর থেকেই গুম ছিলেন নজরুল মেকার। সিভিলে সব গাঞ্জি গাইতে আছে, প্যান্ট পরে আছে, তারপর মোটরসাইকেল এসে আমার সাইকেলে মার দিল ধাক্কা, সাইকেলে মারিয়ে ফেলে দিল, আমাকে ফেলে দেওয়ার পরে আমাকে তুলে নিল, তারপর ওখান থেকে চলে যেয়ে দিল। কত রাত হলো কি কয়েকদিন হলো আমি জানি না, আমার চোখ বাঁধাই থাকে। চোখ বাঁধার পরে তখন আমাকে নিয়ে যে একটা ঘরে ফেলে থেছে, কেউ নাই, হাতেড়ে দেখি কেউ নাই। যা না থাকার পরে তখন আমার ঘুম চলে এসেছে, আমি অসুস্থ ছিলাম, ঘুম চলে এসেছে। ঘুম আসার পরে কত রাত হয়েছে কি কয়দিন গেল, আমি ওই ঘুমের অবস্থায় কি দিন হয়ে গেল আমি জানি না।
যার না যাওয়ার পর তখন থেকে গেল, তাই চোখ বাঁধা ছাড়া কোথাও বাড়াই করেনি। শিবগঞ্জের রাঘবপুরে বাড়ি হলেও নজরুল ইসলাম নজুকে নাচলের ঘিওন এলাকায় জিহাদি বই ও লিফলেট সহ আটক দেখায় র্যাব ৫-এর একটি দল। গুম রাখার পর কিভাবে গ্রেপ্তার নাটক সাজানো হয় সেটাই বলছিলেন নজরুল ইসলাম। লাইট আছে, গ্যাস লাইট আছে, তারপর কয়েল ধরা আছে, বই আছে এত গাছি, স্যান্ডেল নিচে পড়া আছে, তারপর পিস্তুল নাকি আছে এতটা ছোট, হ্যাঁ দিয়ে ওগুলো সাজিয়ে রেখেছে। দিয়ে বলছে যে আমরা যা বলবো ওখানে করছে ওরাকে, আর এটা সাজাইছে ওরা। তা আমাকে বলছে যে ৩ জন যা বলবো তাই বলবি, নাহলে এভাবে গুলি ধরেই আছে। জঙ্গি মামলার পর থেকেই নজরুলের জীবনেও ছন্দপতন, এলোমেলো হয়ে যায় জীবনের গতিপথ। সেই থেকে তছনছ নজরুল ইসলামের স্বাভাবিক জীবন। মারলে, মারার পরে তখন এঠে মারলে, তখনই অজ্ঞান। আর কিভাবে কি মারলে বুঝতে পারিনি। তখন অজ্ঞান হওয়ার পরে তারপর চাঁড়ে লিয়ে গেল, যে হাঁটতে পারি না। তখন ওরা পাখান চাপলে, চাপিয়ে লিয়ে যে করছে পা টেড়া করে হাঁটবি না, সোজা করে হাঁট। ফের তখন হাঁটাইলি, হাঁটার পরে হাঁটিয়ে লিয়ে যাওয়ার পরে তখন কইছে আর লাগবে না, ভালো হয়ে যাবি, আর কিছু কহবি না। দিয়ে তখন নিয়ে যেয়ে তখন আমি আর কথাবার্তা করতে পারিনি, কিছুই বলতে পারিনি। তখন আমি যখন আমার গ্যাস পাম্প মুখ দিয়ে লিকেজ বাড়াইতে লাগলো, গ্যাস বাড়াইতে লাগলো, তো নিচ মনে গ্যাস ছাড়তে পারি না, উপর মনে মুখ করে গ্যাস ছাড়ি। গ্যাস ছাড়ি 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 তখন কী করে পানি খাইতে যায়, পানি দেয় না। ঠোঁটের কাছে গিলাস নিয়ে যায়, নিয়ে যে টেনে এলাম, কিছু পানি খাও, পানি দেয় না পানি। মামলার নথি বিশ্লেষণে দেখা যায় ২০১৮ সালের ২৮ জুলাই নজরুল ইসলাম নজুসহ ৩ জনকে জিহাদি বইসহ আটক দেখায় র্যাব ৫। পরে কয়েকজনকে পলাতক দেখিয়ে মামলা করা হয়। পলাতকদের আটকের কথা বলে এসআই মাহমুদুল হাসান ও অনুপ দাসের নেতৃত্বে আরও ৩টি অভিযান চালায় র্যাব। মাত্র ২০ মিনিটের ব্যবধানে চালানো হয় ২টি অভিযান। যদিও ঘটনাস্থল দেখানো হয় একই জায়গায়, সাক্ষীও করা হয় একই ব্যক্তিদের। মামলায় মোট সাক্ষী করা হয় 11 জনকে। আমরা নিজেদের ইচ্ছায় সাক্ষী কিংবা কোনো জবানবন্দি দিইনি। তারা এমনি বললো কি যে আমাদের কাছে শুধু একটা সই লেছে কি যে এখানে কোনো সমস্যা হবে না, এটা আপনারা দেখলেন একটু, তাই আমাদের একটা সিগনেচার লাগবে, এটা দিয়েছি। তাছাড়া কোনো সাক্ষী কিংবা কোনো কিছু আমরা নিজ ইচ্ছায় দিইনি। আমার সিগনেচারটা নেয়নি, আরও প্রায় 5-6 জন ছিল। তার মধ্যে আমরা এই 2-3 ভাই ছিলাম, মানে যে উঠিয়ে নিয়ে গেছি এক বাড়ি থেকেই। নজরুল ইসলাম সহ 3 জনকে আটকের ঘটনায় স্থানীয় 6 জনকে সাক্ষী করে র্যাব। নাচলের ঘিওন এলাকার সেই সাক্ষীদের সাথে কথা বলে টিম সার্চলাইট। ওরা তো আমরাকে সাক্ষী বলেও করেনি, আর আমরাকে কহেনি যে এটা সাক্ষী, এটাও আমরাকে বলেনি। ওরা নিজে কি করেছে না করেছে ওরা একান্তভাবে জানে, আমরা কিছু বলে। এটা সাজানো নাটকই ছিল, তাছাড়া কি টোটালি কিছু জানি না। তো সাজানো নাটক ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। তো না হলে আমাদের একটা মামলায় ধরেন সাক্ষী না হলো, জবানবন্দি না হলো, অথচ আমরা কিছু জানি না। যদিও জঙ্গির মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলায় সাক্ষীরা কিছুই জানেন না, অথচ মামলা, জেল এবং বিচারের আশায় সর্বশান্ত অভিযুক্তরা। জঙ্গি এলাকায় কার্যক্রম যদি চলে, তো আমরা এলাকা স্থানীয় লোক, আমরা রাত আসি যাওয়া করি এই জায়গাতে, আমরা তো জানতাম যে হ্যাঁ তারা জঙ্গির কাজকর্ম করে, তা তো আমাদের তো চোখে পড়েনি। তো আমরাকে জানায়নি বিষয়টা যে তোমাদেরকে সাক্ষী করা হলো কি বা এই করা হলো, ওটা আমরাকে যে দেখালছে, দেখে বলছে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, এর ফোন নাম্বার লে, এখান থেকে আমরা এটুকু নাই জানি। আমরাকে যদি বলতো তোমরা সাক্ষী দিতে হবে, তাহলে তো আমরা সেটা বিষয়টা ভালো করে যাচাই বাছা করতাম যে হ্যাঁ আসলে লোকগুলা কি জন্য ধরা হয়েছে কি বা কি করা হচ্ছে, কি করছিল, এটা তো আমরা জানছি না। জোড়ো টোড়ো দেখা নাকি ওরা বলছে যে ঘরে এরকম লোক 2-3টা ঢুকে আছি করছে, করার পরে ধরেন যে কী অবস্থা ওরা কইতে থাকলো, আমরা শুনলাম, শুনে টিনা ধরলাম যে কিছুক্ষণ এদিক ওদিক দেখে 5-6 জন সাইজ করে লিয়া চলে নিন্দের অবস্থা ওরাকে উঠে লেগেছে, হারাই পর্যন্ত দেখেছি, তাছাড়া আর কিছু জানি না। গোজামিলে সাজানো নাটকের স্ক্রিপ্ট দেখেই বিষয়টি বোঝা গেল আসলে জঙ্গি অভিযানের নামে কি হয়েছে।
ঘুম থেকে তুলে সাক্ষী বানানো 4টি অভিযানের সব সাক্ষীর জবানবন্দির ভাষা একই রকম। আপনারা কি সাক্ষী হয়েছিলেন? আমাদের এখানে কয়েকজন লোককে আমাদের বুঝছেন, হ্যাঁ, 5-7 জন লোককে বাসার থেকে র্যাবের গাড়ি এসে উঠিয়ে নিয়ে গেছিল। বইটই ছিল না, পেপার টেপার সাজিয়ে রেখেছিল, মোমবাতি জ্বালাই রেখেছিল, সাজানো আর কি। আমরা কই যে সাক্ষী বানাইছে এটাও সাজানো। সাক্ষীরা ঘটনা না জানলে তৎকালীন র্যাব সদস্য এসআই মাহমুদুল হাসান কিসের ভিত্তিতে মামলার বাদী হলেন? তাছাড়া তদন্ত কর্মকর্তা এসআই অনুপ দাসী বা কিসের ভিত্তিতে অভিযোগপত্র দিলেন? সাক্ষীরা তো দেখেন নাই যে আপনারা কিভাবে তাদেরকে ওখানে আটক করলেন। তাদেরকে এখন সাক্ষীরা তো এখন ভাই কি বলতেছে না বলতেছে সেটা তো বলতে পারবো না আমরা। যদি বাদী মিথ্যা মামলা দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেটা মামলা ডিসমিস হয়ে যাবে। কিন্তু তাদের জীবন থেকে যে সময়গুলো গেল, যে হয়রানির শিকার হলো, যে জঙ্গির তকমা তাদেরকে দেওয়া হলো, আপনারা এই বিষয়টা দেখাতে পারেন কিনা? মামলার বাদী আমি বলি না, আমরা বলি এর উত্তর আমাদের কাছে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মাওলানা কফিলউদ্দিন বিন আমিন একজন ধর্মীয় বক্তা ও ইসলামী আলোচক। দেশের বিভিন্ন এলাকায় তাফসির মাহফিলে আলোচনার পাশাপাশি টেলিভিশনেও ধর্মীয় অনুষ্ঠান সঞ্চালনা করেন। কি গুরুত্ব রয়েছে আমরা 2015 সালের 23 নভেম্বর গাজীপুরের চৌরাস্তায় কম্পিউটারের দোকানে কাজ করার সময় কফিলউদ্দিনকে অজ্ঞাত 7 থেকে 8 জন তুলে নিয়ে যায়। সাদা গাড়িতে উঠিয়েই হাত ও চোখ বেঁধে ফেলে তারা। নেওয়া হয় ঢাকার ডিবি কার্যালয়ে। ক্যান্টনমেন্টে নিয়ে এসে একটা জায়গায় আমাকে বসায় রাখছে। কোন জায়গায় আমি তখন আন্দাজ করতে পারি নাই। তো যখন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যায় তো আমি আন্দাজ করতে পারছি যে এটা হলো ওই যে জাহাঙ্গীর গেট দিয়ে এই দিক দিয়ে বের হয়েছে। পরে আমাকে নিয়ে গেল একটা জায়গায়। এভাবে আমি থাকলাম 3 দিন। 3 দিন পর এই যে তখন ডিবিতে যে মনিরুল ইসলাম, যে মাথায় চুল কম যে মনিরুল ইসলাম, উনি আসলো এবং ওনার সাথে আরও অনেক অফিসাররা আসলো। এসে উনি বললো যে উনি তো অনেক বড় জঙ্গি নেতা, ওনাকে তোমরা এইভাবে রাখছো কেন? এইভাবে আমি 14 দিন গম অবস্থায় ছিলাম। শুধুমাত্র পানি আর ফাঁকে ফাঁকে অল্প কিছু কিছু খেতে দিত, আর কোনো গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নেই, শুধু চেয়ারে বসায় রাখতো। গাজীপুর থেকে গুম করা হলেও গ্রেপ্তার দেখানো হয় উত্তরা এলাকা থেকে। পরে দেয়া হয় জঙ্গি মামলা। মামলায় বলা হয় কফিলউদ্দিন জিএমবি সদস্য। গোপন মিটিংয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 4 ডিসেম্বর রাত্রে 2টার দিকে আমার আবার হাত এবং চোখ বাঁধলো, বাঁধে একটা গাড়িতে তুললো। তুলে আমাকে নিয়ে গেল কোথায় আমি জানি না, কিন্তু যেখানে আমাকে নিয়ে গেছে ওখানে নিয়ে চোখ খুলছে। সেটা হলো উত্তরা এই যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে অন্ধকার ওখানে গিয়ে তারা নিজেরা 2-3টা র্যাব এবং পুলিশের লোক নিয়ে গেছে। এই জঙ্গি ধরছি, আসো তোমরা কোথায়, কে ধরো, এইভাবে আবার তাড়াতাড়ি করে আমাকে গাড়িতে তুললো। গাড়িতে তুলে তারপর আবার চোখ বেঁধে আমাকে নিয়ে আসলো। নিয়ে এসে 5 ডিসেম্বর 10টা সাড়ে 10টার দিকে একবারে সাংবাদিক সম্মেলন ডেকে, পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়া ডেকে এনে সামনে জ্যামার এবং পুরান দাও অস্ত্র টস্ত্র সামনে দিয়ে আমার ছবি তুলল। কফিলউদ্দিন নিখোঁজের পর স্ত্রী নাসিমা আক্তার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন। এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদও প্রকাশ হয়। তারপরেও জঙ্গি মামলায় 6 মাস জেল খাটেন মাওলানা কফিলউদ্দিন। জামিনে বেরিয়ে আইনি লড়াইয়ে নামেন এই ধর্মীয় বক্তা। রিট করার পর জয়দেবপুর থানা পুলিশকে তদন্ত দেন আদালত। তদন্তে উঠে আসে কফিলউদ্দিনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই, তার স্বভাব চরিত্রও ভালো। মানসিকভাবে আমি একেবারে বিপর্যস্ত হয়ে উঠছি। এই অবস্থায় রাষ্ট্রের নিকট আমার চাওয়া হচ্ছে আমি আর ন্যায় বিচার চাই, এবং তারা যে যেখানে আছে তাদেরকে আইনের আওতায় এনে আমি তাদের কাছে বিচার দেখতে চাই। আমি এখন পর্যন্ত আমি আমার সন্তানদের কাছে সামাজিকভাবে আমি কোথাও যেতে পারি না। যদিও তদন্ত কর্মকর্তা মাওলানা কফিলউদ্দিন সহ 13 জনের বিরুদ্ধে চার্জশিট দেন, তবে প্রমাণ না মেলায় মাওলানা কফিলউদ্দিনকে খালাস দেন আদালত। প্রশ্ন হলো, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা কিভাবে কফিলউদ্দিনের সংশ্লিষ্টতার কথা বললেন? আদালত যদি ভুল প্রমাণিত করে সাক্ষ্য প্রমাণের বিষয় থাকে অনেক সময়,
সব মামলায় যে প্রমাণ হয়ে যাবে সম্পূর্ণই আদালতের বিষয়। আদালত তো সবকিছু দেখে ওনারা সিদ্ধান্ত নেয়। আদালতের সিদ্ধান্তের উপরে তো আর আমি অন্য কিছু বলার সুযোগ নেই আমার। প্রশ্ন হচ্ছে, জঙ্গি মামলায় পারিবারিক ও সামাজিক সুনাম খোয়ানো এবং আর্থিক ক্ষতির দায় কে নেবে? আমার মতে এইখানে একটা টাস্ক ফোর্স করে দেওয়া উচিত, যারা এই সমস্ত মামলাগুলি পুনরায় এটা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে যদি রিইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে রিইনভেস্টিগেশন করার সুযোগ তো আছে। একই রকম কথা বলেছেন উচ্চ আদালতের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তো সেই সময়ের যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, সেই বাহিনীতে যারা যারা ছিলেন ওই সময় কর্মরত ছিলেন, দায়িত্বে ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই সমস্ত মানুষগুলোকে তো সব মানুষ তো আর মারা গেছেন এরকম তো না, ঘটনা তো অনেক বেশি পুরনো না। অনেকেই হয়তো এখনও জীবিত আছেন, কেউ হয়তো সার্ভিসে নেই, তাতে কি তার ক্রিমিনাল লাইবিলিটি তো যাবে না। ক্রিমিনাল লাইবিলিটি এখনও পর্যন্ত আছে এবং তাকে সেই শাস্তির আওতায় আনা কিন্তু সম্ভব। কোনো বিচারক যদি সেখানে সহযোগীর ভূমিকা পালন করে থাকেন তাকেও আসলে বিচারের আওতায় আনা উচিত। কথিত জঙ্গি মামলায় গ্রেপ্তার, গুম, হয়রানি নিয়ে আশার বাণী শুনিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যাদেরকে মিথ্যা মামলার কথা বলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই ব্যাপারে ক্ষতিপূরণ অথবা বাকি বিষয়টা এটা রাষ্ট্রের উপর নির্ভর করবে এবং আদালতও কিন্তু এখান থেকে রায় দিতে পারবেন যে এই যে ভিকটিমদেরকে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও কিন্তু প্রয়োজনীয় নির্দেশ আদালত দিতে পারবেন। এই আসামিদের প্রপার্টি কনফিসকেট করার এই আইনও কিন্তু আছে আমাদের কাছে, অথবা তাদের বিরুদ্ধে যাদের এখনও মামলা চলমান আছে সেই মামলাগুলোর ব্যাপারে সরকারি মামলা প্রত্যাহার করা বা সেই ব্যাপারে পর্যালোচনাপূর্বক যে ব্যবস্থা গ্রহণ করা সেটা সরকার করতে পারে। মিথ্যা সাজানো এবং হয়রানিমূলক মামলা থেকে রেহাই চান ভুক্তভোগীরা। একই সাথে জঙ্গি দমনের নামে নাটক সাজানোর কারিগরদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।